এবং দেখেছি আমরা 5ই আগস্টের পরও কি বিপুল পরিমাণ হিন্দু পরিবার তারা বাড়ি ঘর ছেড়ে লাগেজ প্যাক করে ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছিলেন এলাকা ছাড়া হয়ে। যখনই প্রশ্ন করা হয়েছে ইউনূসকে তখনই বলা হয়েছে যে এদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগ সমর্থক, তাই নাকি ছাড়তে হচ্ছে। বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন নেতা উল্লেখ করে তার মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ব্যক্তি কথা বলছিলেন, তার পরিচয় অনেকে চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। তিনি বিজেপির একজন নেতা, বড় মাপের নেতা, পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস। তো গতকালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইসকন তাদের একটা পার্ট, যেটা সেই পার্টির একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ, তো তাকে গতকালকে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, আজকে রাত্রেবেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়। ভারতের রাজনীতিতে হিন্দু কার্ড বলে একটা কথা প্রচলিত আছে। বিজেপি এই কার্ডটা খেলে, নানা সময় খেলে, যেহেতু তার রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি। সুতরাং জনগণের ওয়েলফেয়ার কি করছি না করছি তার চাইতে তার এই আইডেন্টিটি উস্কে দেওয়া রাজনীতি প্রধান। সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি দু একটা বিষয় দেখে এবং তার সাথে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যা করছেন তা দিয়ে আমরা মেলাতে পারবো ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির হিন্দু কার্ড বাংলাদেশে খুব জোরে সোরে খেলতে চলছে এবং তাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আছে বলে মনে করি। আমি আপনার সাথে পূর্ণাঙ্গ একমত। বাংলাদেশে জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে, গত 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়েছে, আলেমদের উপরে অত্যাচার হয়েছে, অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু মাত্র 100 দিন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে, শেখ হাসিনার এখন পর্যন্ত মানুষগুলো বিদায় নাই। সমস্ত চক্রান্ত চলমান রয়েছে এবং একই দিনে আপনি গণজামায়াত করছে এক গ্রুপ, অন্যদিকে লং মার্চের ঘোষণা হচ্ছে একটা পত্রিকার জন্য লং মার্চ। আপনার এটার জন্য তো আরো স্টেপগুলো আপনাকে দিতে হবে, স্মারকলিপি দেন, প্রধান উপদেষ্টার কাছে যান। আমি তো সবসময় বলি, বাংলাদেশে যদি লম্বা সময়ের জন্য আপনার চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করতে চান, নিজেকে প্রশ্ন করুন কয়টা পত্রিকার মালিক আপনার ডানপন্থী আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। কিন্তু দেশে শুরু হলো নতুন করে একটা গ্যাঞ্জাম। আপনারা সকলেই জানেন ইসকনের একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু ভারতের বিজেপির একজন বড় নেতা ডক্টর ইউনূসকে মৌলবাদী আখ্যায়িত করে তাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভারত তো একটা সুযোগে থাকে যে কীভাবে বাংলাদেশকে শায়েস্তা করা যায়। অন্তত শেখ হাসিনা যাওয়ার পর থেকেই বাংলাদেশকে কিভাবে শায়েস্তা করা যায় সেই চিন্তাভাবনার মধ্যে লেগে আছে ভারত। এটা কিন্তু আপনারা সকলেই জানেন, কারণ শেখ হাসিনা হলো তাদের লোক, তাদের কাছে পৌঁছে গেছে। তো এতদিন তারা দেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করত, আর এখন ম্যাডাম এবং স্যার একই সাথে আছে, তাহলে ষড়যন্ত্র কী পরিমাণ হতে পারে সেটা বুঝতেই পারছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে বা ইসকনের একজন প্রধানকে কেন গ্রেপ্তার করা হলো এটা আমরা সকলেই খুব ভালো করে জানি, কারণ সে কিন্তু আওয়ামী লীগের এতটাই দালালি করতেছিল যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন এগুলো নিয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। আর আমিও কথা বাড়াবো না, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর মূল অংশ ভিডিওর শুরুতে আপনারা দেখছেন, তাই না? মূলত কয়েকজনের বিশ্লেষকের আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। আমি আপনার সাথে পূর্ণাঙ্গ একমত। বাংলাদেশে জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে, গত 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়েছে, আলেমদের উপরে অত্যাচার হয়েছে, অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু মাত্র 100 দিন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে, শেখ হাসিনার এখন পর্যন্ত মানুষগুলো বিদায় নাই। সমস্ত চক্রান্ত চলমান রয়েছে এবং একই দিনে আপনি গণজামায়াত করছে এক গ্রুপ, অন্যদিকে লং মার্চের ঘোষণা হচ্ছে একটা পত্রিকার জন্য লং মার্চ। আপনার এটার জন্য তো আরো স্টেপগুলো আপনাকে দিতে হবে, স্মারকলিপি দেন, প্রধান উপদেষ্টার কাছে যান। আমি তো সবসময় বলি, বাংলাদেশে যদি লম্বা সময়ের জন্য আপনার চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করতে চান, নিজেকে প্রশ্ন করুন কয়টা পত্রিকার মালিক আপনার ডানপন্থী আমরা এখন পর্যন্ত করতে পেরেছি। কিন্তু 100 দিনের মধ্যে এত দাবি নিয়ে আপনি রাস্তায় নামলে সরকার দেশ চালাবে না, সংস্কার করবে না, নির্বাচন করবে না, আপনার ভালো করে পরিবর্তন করবে? আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে একটি গ্রুপ বিভিন্ন দেশে বিদেশে বসে একদম গোয়েন্দা তৎপরতার সর্বোচ্চ উপর লেভেল থেকে এজেন্ট হিসেবে গেম খেলছে। আপনি জানেন যে প্রসঙ্গটা আমি 3টা পার্টে আজকে আলোচনা করবো। প্রথমেই যেহেতু প্রথম আলো ইস্যুটা এসেছে, এটা নিয়ে আমি একটু বিস্তার কথা বলতে চাই। বাংলাদেশে যে কোনো পত্র পত্রিকা যে কাউকে ক্ষতিকর কোনোভাবে মানহানিকর কোনো কিছু করলে সেটার তীব্র নিন্দা যে কোনো ব্যক্তির জানানোর অধিকার, এটা সাংবিধানিক অধিকার। আমি সেই শ্রদ্ধা রেখেই আজকে কয়েকটা কথা বলবো। প্রথম আলোর সামনে গত 2 দিন আগ থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, একটা কার্যক্রম হচ্ছে যে নামাজ পড়া হয়েছে, আর একটা কার্যক্রম হয়েছে গরু জবাই দেওয়া হয়েছে। আমার কাছে প্রতিবাদের ভাষার ধরনটা আমার কাছে পছন্দ হয়নি। প্রতিবাদ থাকবেই, আপনার বিরুদ্ধেও প্রতিবাদ অনেকেই করে। ফেস দ্য পিপল ভালো কাজ করলে প্রশংসা করবে, একটা পছন্দ অপছন্দ থাকলে তার বিরুদ্ধে লেখালেখি করবে, বয়ান দিবে, সব চলবে। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি। বাংলাদেশকে নিয়ে গভীরতম একটি চক্রান্ত চলছে। প্রতিদিন এই বাংলাদেশের ঢাকা শহরে যে কোনো সুতায় আওয়ামী লীগ জনগণকে হাজির করতে যাচ্ছে, সেটা হোক ইসলামের নামে, সেটা হোক দাড়ির নামে, সেটা হোক টুপির নামে, সেটা হোক ওই আপনার আনসারের নামে, সেটা হোক প্রথম আলোর নামে, সেটা হোক গরুর নামে, যে কোনো গার্মেন্টস এর নামে, যে কোনো উদ্দেশ্যেই হোক তারা চাচ্ছে ঢাকা শহরকে একটা পেইনফুল শহরে রূপান্তরিত করতে।
এখন আপনাকে বিবেকবান মানুষকে প্রথম যে কাজটা করতে হবে, আপনার কাছে বিগ অ্যাচিভমেন্টটা কি? শেখ হাসিনা বিদায় নিয়েছে ওইটা, নাকি রাষ্ট্রটাকে আপনি এখন এলোমেলো করে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যাতে শেখ হাসিনা আবার কামব্যাক করার মতো সিচুয়েশন তৈরি হয়? ওইটা আজকের জাতিকে বিবেকবান হতে হবে। আপনাকে আমি বলছি, যদি একটু এটার সাথে লিঙ্ক খোঁজেন, এই যে একটা পোস্টার দেখছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পোস্টারটা। এই পোস্টারটার ডেটটা একটু বুঝুন। এই পোস্টারটা হচ্ছে আজকের ডেট। কি বলা হচ্ছে? লং মার্চ টু কাউরান বাজার। কি এমন আমার উদ্দেশ্য আছে যে লং মার্চ টু কাউরান বাজার যেতে হবে? কবে? 25শে নভেম্বর দুপুর 2:30 দেখবেন শাহবাগে জমায়েত শুরু হবে, বিকাল 4টায় শাহবাগ থেকে কাউরান বাজার অভিমুখে মিছিল হবে। বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি তার ইউটিউবে চ্যানেলে প্রচার করেছেন, যদিও তিনি এখানে উপস্থিত নাই। একই দিনে আপনার এই বাংলাদেশে ঢাকা শহরে প্রবেশ করেছে শত শত বাস। গতকালকে রাত থেকে যেটার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম, তারা আজকের এই ঢাকা শহরে প্রবেশ করে ঢাকা শহরকে কি করতে চেয়েছে? অসহিংস আন্দোলন করতে চেয়েছে। তারিখ কিন্তু 25 তারিখ, এই একই ডেট। তাহলে এইটার সাথে ওইটার লিঙ্কটা পাচ্ছে কিনা আপনাকে খুঁজে বের করতে হবে। এখন সাধারণ একজন মুসল্লি তার দৃষ্টিভঙ্গিতে, তার ক্ষোভের জায়গা থেকে তিনি যে কোনো প্রতিবাদ পেলে সেখানে অংশগ্রহণ করবেন, তার প্রতি শ্রদ্ধা জানাই, তার কোনো দোষ নাই। কিন্তু যারা ক্রিমিনালি করে, যারা পিছন থেকে গুটি নাড়ে, তারা আপনাকে বলবে না যে কি উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করছে। আজকে সেটাই আমার দুঃখের জায়গা যে বাংলাদেশে আমাদের এই ইন্টেলেকচুয়াল পার্ট গুলো ডে বাই ডে কেমন জানি আমরা দমন করে ফেলছি কিছু কিছু ব্যক্তিদের আলোচনা সমালোচনা এগুলোর উপর ভিত্তি করে। আপনি যদি সুষ্ঠুভাবে বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, তাহলে এই দেশটা লম্বা সময়ের জন্য দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, দেশের মানুষের মধ্যে নৈরাজ্য হানাহানি হবে না। আপনি দেখেন ঢাকা শহরে একই দিনে 3টি বড় বড় আন্দোলন আজকে হতে চলেছে। একটা দেখালাম লং মার্চ, দ্বিতীয়টা দেখালাম যে আজকের 1 লাখ টাকা কি বলে ঋণ পাবে এবং অনেককে তার বেশি দেওয়া হবে। এই সুতায় মানুষদেরকে এখানে প্রবেশ করানো হলো। আর একটা কি, সাধারণ শিক্ষার্থীদের নামে তাদেরকে খেপিয়ে দিয়ে স্কুলগুলোতে কলেজগুলোতে ভাঙচুর করা হলো। আপনাকে দেখাই, ছবি দেখলে আপনার কাছে মনে হবে এই ছবি কি কোনো সাধারণ শিক্ষার্থীর ছবি? এই যে কাজ চলছে, তার মানে 3টা জিনিস একই দিনে যখন সংগঠিত হয়, তখন ধরে নিতে হবে এটা একটা ভয়াবহ চক্রান্ত এবং ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। আমি প্রথম প্রত্যেকটি রিপোর্টের পক্ষে আমি থাকতে নাই পারি, আমি যে কোনো আন্দোলন আমি করতেই পারি। প্রথম আলো আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে কোনো জায়গায় কথা বললে তার বিরুদ্ধে আপনার বক্তব্য দেওয়ার অধিকার অবশ্যই আছে। আমি আপনার সাথে পূর্ণাঙ্গ একমত। বাংলাদেশের জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে, গত 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়েছে, আলেমদের উপরে অত্যাচার হয়েছে, অস্বীকার করার কোনো রাস্তা নাই। কিন্তু মাত্র 100 দিন হয়েছে শেখ হাসিনা বিদায় নিয়েছে। শেখ হাসিনার এখন পর্যন্ত মানুষগুলো বিদায় নাই, সমস্ত চক্রান্ত চলমান রয়েছে। এবং একই দিনে আপনি গণজামায়াত করছে এক গ্রুপ, অন্যদিকে লং মার্চের ঘোষণা হচ্ছে একটা পত্রিকার জন্য লং মার্চ। আপনার এটার জন্য তো আরো স্টেপগুলো আপনাকে দিতে হবে। স্মারকলিপি দেন, প্রধান উপদেষ্টার কাছে যান। আমি তো সবসময় বলি, বাংলাদেশে যদি লম্বা সময়ের জন্য আপনার চিন্তা চেতনা আদর্শকে বাস্তবায়ন করতে চান, নিজেকে প্রশ্ন করুন কয়টা পত্রিকার মালিক আপনার ডানপন্থীরা আমরা এখন পর্যন্ত করতে পেরেছি? আমরা পারি ব্যর্থ। আপনার পত্রিকা নাই, আপনার টিভি চ্যানেল নাই, আপনার একটা ভালো টক শোতে আলোচক নাই, আপনার একটা রাজনীতিবিদ নাই, ভালো মানের যুবকদেরকে তরুণদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনার কোনো একটা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিত্ব নাই, আপনি কিছু নাই। আপনাকে সামনে এসে ঢাল নাই তলোয়ার নাই আপনাকে নিয়ে আসছে। আমি আপনাকে প্রশ্ন করে রাখতে চাই, আজকের এই বাংলাদেশে যে কোনো আন্দোলন দেখলেই আপনি হুড়হুড় করে জয়েন করবেন, সেটার দ্বারা যে দেশ ও জাতির ক্ষতি হয় সেটার ব্যাপারে আপনি যদি সজাগ না থাকেন, তাহলে আগামী দিনের বাংলাদেশের অবস্থা কি হবে সেটা সাগর ভাই আপনি বুঝতে পারছেন। ভারতের রাজনীতিতে হিন্দু কার্ড বলে একটা কথা প্রচলিত আছে। বিজেপি এই কার্ডটা খেলে, নানা সময় খেলে, যেহেতু তার রাজনীতি হিন্দুত্ববাদী রাজনীতি। সুতরাং জনগণের ওয়েলফেয়ার কি করছি না করছি তার চাইতে তার এই আইডেন্টিটি উস্কে দেওয়া রাজনীতি প্রধান। সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি দু একটা বিষয় দেখে এবং তার সাথে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যা করছেন তা দিয়ে আমরা মেলাতে পারবো ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির হিন্দু কার্ড বাংলাদেশে খুব জোরে সোরে খেলতে চলছে এবং তাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আছে বলে মনে করি। এবং আমি ভুল হলে আমি খুব খুশি হব, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপি দ্বারা ব্যবহৃত হচ্ছেন এই সন্দেহ যৌক্তিকভাবে আসতে পারে, আমি নিশ্চিতভাবে বলছি না। আমি আসবো কেন আমি এটা মনে করছি, ভারতের দুটো ঘটনা একটু দেখতে চাই। ভারতে সম্প্রতি কয়েকটা বিধানসভা নির্বাচন হয়েছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে। এখানে বিজেপি ক্ষমতায় ছিল না, কিন্তু তারা সিগনিফিক্যান্ট নাম্বারস অফ সিটস তাদের ছিল। বিজেপি এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মূল ইস্যু করে তুলেছিল। অমিত শর্মা রিপিটেডলি গেছেন, এমনকি আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে তাদের মেইন ক্যাম্পেইন ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গিয়ে ঝাড়খণ্ডের আদিবাসীদের সব ভূমি দখল করছে। অনেক মিডিয়া ওখানে সরেজমিনে রিপোর্ট করে দেখিয়েছে এগুলো ডাহা মিথ্যা কথা, বিজেপির রাজনীতি মিথ্যার উপরই প্রতিষ্ঠিত। তো যাই হোক, এটা কাজ করেনি। বিজেপি এবারও ওখানে জিততে পারেনি, বরং তাদের সিটের সংখ্যা কমে গেছে। সো বাংলাদেশি ইস্যু দিয়েও তার কাজ হয়নি, এটা আমরা মনে রাখবো। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হয়েছে 6টা সিটে। এর মধ্যে বিজেপির দখলে থাকা একটা সিটও তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো 26 সালে, বছর দেড়েক পর 26 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। এই একটা বিধানসভা নির্বাচনই আসলে বিজেপির খুবই পাখির চোখ করেছে দীর্ঘদিন থেকে। গত নির্বাচনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। সেই নির্বাচনে রীতিমতো করোনার প্রোটোকল ভেঙে মোদি 19-20 বার গেছেন জনসভা করতে। তারপরে তাদের 2 পোস্টার বয় অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, জাস্ট পড়েছিলেন সেখানে, কিন্তু না, শেষ পর্যন্ত তিনি পরাজিত হয়েছিলেন খুব বাজেভাবে। তৃণমূল কংগ্রেস আগের চাইতে ভালো করেছিল। সো এই নির্বাচনটাকে সামনে রেখে এবং এই জোনের অন্যান্য যে বাংলাদেশের সাথে বর্ডারিং যেসব রাজ্য আছে তার নির্বাচনের সাথে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে যুক্ত করার প্রবণতা আছে এবং এটা বাড়বে। আমরা দেখেছি এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে
জনসভা করেছেন, এবার তারা রংপুরে করেছেন। এখানে এমন কিছু কথাবার্তা বলেছেন, আমার কাছে এগুলো বিভ্রান্তিকর এবং এক্সট্রিম কথাবার্তা বলা হচ্ছে বলে মনে হয়। তাতে আমাদের যে কারো এটা মনে হওয়ার কিছুটা কারণ আছে যে এর মধ্যে কোনো প্ল্যান বা প্লট আছে। তার আগে একটা কথা একটু বলতে চাই, সেটা হলো এটা খুব অন্যায় হয়েছে। সেটা রংপুরে যে সমাবেশ হচ্ছিল সেটা করার ক্ষেত্রে বাধার অভিযোগ এসছে পুলিশ এবং সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। আমি একটু পড়ি। ওখানে যিনি জননেতা জনাব চিন্ময় বলছেন, রংপুরে পুলিশ সুপারের নির্দেশ আমাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি, জেলা প্রশাসক আমাদের সাথে দেখা পর্যন্ত করেননি। সমাবেশে আসার পথে দিনাজপুর ও জলঢাকা থেকে ছেড়ে আসা বাস ফেরত পাঠানো হয়েছে। বাধা দেওয়া হয়েছে কুড়িগ্রামে রংপুরের কাউনিয়ায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। তারপরে এখানে তারা বলছেন যে মাঠ পর্যায়ে তারা খোঁজ নিয়ে সমকাল পত্রিকার রিপোর্টে খোঁজ নিয়ে দেখেছেন সত্যি সত্যি এ ধরনের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো সরকারের এই ব্যাপারগুলো সতর্ক থাকা দরকার। আমি শুধু আন্তর্জাতিক কথা বলছি না, বহুবারই বলেছি যে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই রাষ্ট্রের নাগরিক, তাদের প্রতিটা নাগরিক যে কোনো নাগরিক অধিকার রক্ষা করে রাষ্ট্রের দায়িত্ব। সো তারা একটা সমাবেশ করবে, সেই সমাবেশে যা বলবে সেটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু তার সমাবেশ করতে বাধা দেওয়া খুব বড় গর্হিত অন্যায় হয়েছে, এবং এর চেয়ে বড় অন্যায় হচ্ছে এই বাধা যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। আমাদের মনে আছে নিশ্চয়ই চট্টগ্রামে ইসকনকে কেন্দ্র করে একবার যে ঘটনা ঘটলো, একজন মুসলিমের ইসকনের বিরুদ্ধে একটা স্ট্যাটাস, তারপর তার উপরে হামলা, তার প্রতিক্রিয়ায় পুলিশ এবং যৌথ বাহিনী হিন্দু সম্প্রদায়ের উপরে মাত্রাতিরিক্ত এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছে বলে হিন্দু সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করেছিলেন। আমি জানি না সেগুলোর ক্ষেত্রে সরকার কি করেছে। একটা কথা জরুরি, সেসব ক্ষেত্রে ব্যবস্থা যেমন নেওয়া দরকার, সেই ব্যবস্থা যে নেওয়া হচ্ছে এটা রিভিলড হওয়া দরকার জনগণের সামনে, হিন্দু সম্প্রদায়ের সামনে এবং বিশ্বের সামনেও। এটা খুব জরুরি। আমি আজকে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছি, সেটা নিয়ে বেশি বলবো। সেই দেশের জনগণ যাতে দেখে যে হিন্দুরা এই রাষ্ট্রের ইকুয়াল এবং সম্মানিত নাগরিক, এবং হিন্দুরাও যেন দেখেন যে তাদের উপরে যে কোনো অন্যায় অবিচার হলে রাষ্ট্র এবং সরকার থেমে থাকছে না, তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছেন। একইভাবে এটাও হওয়া দরকার ছিল। কিন্তু এই সমাবেশেই জনাব চিন্ময় এমন সব মন্তব্য করেছেন যেগুলো আমার কাছে অত্যন্ত এক্সট্রিম মনে হয়। এ কারণে আমি বলছি এটা একটা প্লট হওয়ার সম্ভাবনা আছে। তিনি বলছেন, আমাদের সমাবেশটা ছিল হিন্দু নির্যাতন, নিপীড়ন, মঠ মন্দিরে হামলার প্রতিবাদ সহ 8 দাবি আদায়ে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, দেশ থেকে হিন্দুদের উৎখাতের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না। দেখুন, উৎখাতের চেষ্টা হলে তার মানে উনি আশঙ্কা করছেন হিন্দুদের উৎখাতের চেষ্টা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, 5 আগস্টের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। পরীক্ষা ছাড়াই পাশ মিলেছে, আন্দোলনের মাধ্যমে অনেক বিশেষ স্বীকৃতি মিললেও 3 মাসে সনাতনীদের কোনো বিষয়ের সমাধান হয়নি। এক্সিজারেটেড কথা এবং ডিসইনফরমেশন। এখনো বাড়িঘর লুট ও হিন্দুদের চাকরি হারাতে হচ্ছে। মনে রাখবেন, যত নিপীড়ন আসবে সনাতনীরা তত ঐক্যবদ্ধ হবে। হামলার অভিযোগের যেটা আমি আগেই পড়ে শোনাম, তারপর তিনি বলছেন, আমরা এসব প্রশ্রয় দিলে বাংলাদেশ হবে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো। কোনো সরকার স্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ আমার মায়ের মতো, আমরা এখানে জন্মেছি, এখানেই থাকবো, কোথায় যাবো না। শেষ অংশ খুবই সঠিক। জনাব চিন্ময়ের সাথে আমি শতভাগ একমত যে কোনো রকম সমস্যা যদি হয়ও, তিনি যা যা অভিযোগ করেছেন এগুলো যদি সঠিক হয়েও থাকে, আমি সঠিক কিনা সেই প্রশ্ন করছি, কিন্তু যদি হয়েও থাকে তারা এই মাটি কামড়ে তাদের থাকতে হবে। এটা তাদের দেশ, আমাদের যেমন দেশ, এটা তাদের দেশ। এটা ছেড়ে তারা কোথাও যাবেন না, আমরাও চাই না, আমরা তাদেরকে যেতে দেবো না। আমরা তাদের অধিকারের পক্ষে কথা বলবো। কিন্তু তিনি খুব মারাত্মক কতটা ইঙ্গিত করছেন। তিনি বলছেন, এগুলো যদি চলতে থাকে বাংলাদেশ, ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো জাস্ট 3টা গৃহযুদ্ধ আক্রান্ত দেশকে উল্লেখ করছেন, মানে তাদের উপর হামলা হলে ভয়ঙ্কর কথা। তার আগে বলছি যে কোনো কিছু হয়নি তাদের। আমরা জানি যে 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এবং তাদের প্রতিষ্ঠান কিছুর উপরে 2-1টা মন্দিরে কিছু হামলার ঘটনা ঘটেছে। বহুবার বলা হয়েছে, তারপর আবারও বলি, কারো উপরেই হামলা হওয়া উচিত, এমনকি মুসলমানের উপরে আওয়ামী লীগ অভিযোগে হামলা হওয়া উচিত না। এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন পারহ্যাপস যেটার বিরুদ্ধে কথা বলেছিল শেখ হাসিনা যাবার পর। কিন্তু যেটা জরুরি কথা সেটা হলো, এটা হয়েছে, এটা ঘটেছে, এটা হওয়া উচিত হয়নি। কিন্তু এই মুহূর্তে কি এটার কোনো সুরাহা হয়নি? এই মুহূর্তে কি এটা একই রকম রয়ে গেছে? একেবারেই না। এই মুহূর্তে এরকম কোনো কিছুই আসলে হচ্ছে না, সেটা নেই প্রায়। আমাদের প্রধান উপদেষ্টা এই দাবি গ্লোবাল মিডিয়া যারা এই প্রশ্ন তুলছিল তাদেরকে বারবার বলেছিলেন যে তারা এসে যেন দেখে যায়। এমনকি এই প্রশ্ন এখনও চলছে। দ্য হিন্দু প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে একই রকম প্রশ্ন। সাক্ষাৎকারটা নিয়ে আলাদা করে কথা বলাই দরকার আছে। একই রকম প্রশ্ন করছেন, সেখানেও তিনি একই রকম জবাব দিয়েছেন যে এই মুহূর্তের সিচুয়েশন অনেক ভালো। কিন্তু জনাব চিন্ময় বলছেন কোনো কিছু সমাধান হয়নি। না, এটা ভুল। কিন্তু তার সাথে জরুরি কথা, তাদের উপরে বাধা, তাদের সমাবেশের বাধা হলে বাংলাদেশ ইরাক, লিবিয়া এবং সিরিয়ার মতো হয়ে যাবে, এই হুমকি দিচ্ছেন। এবং তিনি অভিযোগ করছেন হিন্দুদেরকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস আসলে ভারতে বিজেপির রাজনীতিকে সাহায্য করবে। বাংলাদেশে হিন্দুরা নিপীড়িত আছে, এই নিপীড়িত হিন্দুর কাস্টাডিয়ান বিজেপি, RSS, মোদি, মোহন ভাগবত এরা এইভাবেই আলাপটা সামনে আনার চেষ্টা করছেন। ফলে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনের আগে এই পোলারাইজেশন আরও বাড়তে পারে। কেউ কেউ বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। অনেকেই বিষয়টা হালকাভাবে নিচ্ছেন, কিন্তু আমি এটাকে হালকাভাবে নিচ্ছি না। যেই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চিনেন, আবার অনেকে হয়তো চিনেন না। তিনি বিজেপির একজন নেতা, বড় মাপের নেতা। পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস। তো গতকালকে আমাদের ইসকনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইসকন তাদের একটা পার্ট, যেটা সেই পার্টির একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ,
তো তাকে গতকালকে আপনারা জানেন গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, আজকে রাত্রেবেলাও ঘটছে, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইস্কনের অনুসারী না, বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে। কেন? তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু, তো পার্ট আলাদা। যেমন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি, তো ইরান কি সুন্নি? ইরান তো শিয়া, কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা। কোন অঙ্গেলে? যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে। তো ইস্কনের বেলায় কিন্তু আম হিন্দু যারা, তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে। এখন আজকে যখন এই ঘটনা ঘটলো, 24 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশনে যাবে। তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড। তিনি কি বলছেন? যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার, আপনি বুঝেন এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হলো? ইউনুসের জীবনে হজ করছে কিনা আমার জানা নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আই ডোন্ট নো, রোজা রাখে কিনা তাও জানি না। আবার ওনার যে ব্যবসা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে না? কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত। কেন বললো? এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে, সেইগুলোর মধ্যে একটা আওয়াজ ওঠে কি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন, তবে আমি ডক্টর পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন, আই নো, বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য, প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জিয়াফতের লোভ দেখান, আমি এটা লোভই বলবো, আর আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ডাক দেন, আমার কাছে এই জিনিসটা, দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে। এখানে যারা দাঁড়াচ্ছে কেন? যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাপোর্টার, তাই না? এটার প্রতিবাদের জন্য ফাইন, সব ঠিক আছে, কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টা কাউন্ট করবে। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান, ফাইন, কিন্তু এই ইসলামিক মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক, এগুলো ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে। আপনি এসে বিষয়টা অবজার্ভ করছেন নাকি করেন নাই, বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না, বাট বিষয়টা একটু তো পেচকি ছিল এই জায়গাটাতে। আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি, যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন। চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে, যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা? ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা। আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি। কেন করি? আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোনো রকম বা একজন মানুষ মারা যায়, আহত হয়, আমাদের কলিজায় কষ্ট লাগে। ওয়াই? রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ। এটা একটা কি বলা হয় যে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে, ইমোশনালি কাজ করে। এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া, তো এগুলো দেখার পরে সেখানে স্টোরি দেখা, স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা, মানুষের মধ্যে একটা জায়গা ওঠে। আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন না, আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন, ফিলিস্তিনে যাইতে চান, তো ভারত তো সীমানা, তারা তো আসবেই। আপনিগুলো হালকা নিচ্ছেন। আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয়, বিজেপি, তাদের বিজেপি, আমাদের বিজেপি, মানে বিজেপির সামনে টিকবে 10 মিনিট যদি লাগে কখনো, বি প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিটি, 10 মিনিট তো টিকবে না ভারতের সাথে। পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিগ্রাউন্ড সিচুয়েশনে যাচ্ছে। ইভেন তারা এতটুকুই না, জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ, প্রায় 2 লক্ষ ফলোয়ার, খুবই অ্যাক্টিভ পেজ, তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে, বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওইখানে। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর 108টা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে, মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে, ঠিক এই লেভেলে তারা একটা গসিপ ছড়াচ্ছে। বাট ঘটনাটা তো সত্য না টোটাল। এর একটা ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে? যারা বিশ্বাস না তার কথা বিশ্বাস করবে? আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে কেউ বিশ্বাস করছে? এই পুলিশে তো তখন কথা বলছে, মানুষ পুলিশরা হাহা দিছে, পত্রিকাগুলোর হাহা দিছে। এখন পত্রিকাগুলো যা লেখা আমাদের কাছে মনে হচ্ছে ফেরেস্তারা লিখতেছে, পুলিশ ফেরেস্তা হয়ে গেছে, সব বলতেছে, তাই না? বিষয়টা এরকম। তো বহির শক্তি যারা আছে, এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে, ওই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো, যে মৌলবাদীদেরকে সরকার চাইপা রাখতো। আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে, যে রফিকুল ইসলাম মাদানি, যাইয়াই আপনি ওনার যে ভাষা, এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু আওয়ামী লীগ সরকার তারা গ্রেপ্তার করছে। আপনি দেখেন যাইয়া মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুল, ফারুকের অপছন্দ হইতেই পারে, কিন্তু গালাগালি একজন হুজুর, এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে। জামাতের আমির কিন্তু একটা বক্তব্য দিয়েছে, খেয়াল করছেন তো, মাদানির উদ্দেশ্য করে দিয়েছে। অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে, এগুলো বলেন। তো এখন এগুলোতে কি হয়? এগুলো যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে। আপনি ভাবেন এটা সেটা, কিচ্ছু না ভাই, মিয়ানমারের লোক আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে, আপনি এটা বোঝেন না এখনো। তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া, যে আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো, তোমরাও তো ভারতে কত কিছু করো, আমরা কি সীমান্ত অবরোধ করতে গেছি? তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা? এগুলা বলার মতন সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না, বাট স্ট্রিক্টলি বলা দরকার। অন্তত এই ইস্যুটাতে ভারত একটা গেম খেলতেছে, আর অবশ্যই আওয়ামী লীগও সেই গেমের পার্ট। বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে 80% হিন্দু আমি যদি ধরি, তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ, আর ভারত তো এটা করেই। ভারতের আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা, তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা। আমরা যেমন মনে করি ইরানের গদিতে প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আয়াতুল্লাহ খামেনি, তারা যখন থাকতেছে লেবানন নিশ্চিত, তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ, ইরান নিরাপদ, এরকম সামহাও আমাদের যেই মেটিকুলাস চিন্তাভাবনা কাজ করে, সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্প্রিড হয়ে গেছে। তবে এই স্প্রিডটা তো সত্য না। আওয়ামী লীগের সময়ও হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে, এটাও তো হয়েছে, হয় নাই? সম্পদ হারাইছে, লুটপাট হয়েছে, এটা বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো করে। বাট সামহাও
আওয়ামী লীগের এস্টাবলিশ করে ফেলছে। এমনকি চিন্ময় দাসের ইস্যুতেও আওয়ামী লীগ একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পর এক। তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া, আর অথবা যারা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ করার মতো ইচ্ছা প্রকাশ করছেন, পোষণ করছেন, তৈরি থাকেন। সরকার ডাক দিলে যদি বিজেপি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় না পারে, তো আপনারা সামনের কাতারে চলে যাবেন। আজকে আওয়ামী লীগের কী পরিকল্পনা ছিল, ঢাকাতে কী ঘটাতে চাইছিল আওয়ামী লীগ? আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগ থেমে থাকবে না, কোনো স্বৈরাচারী থেমে থাকে না। কারণ শেখ হাসিনার মতো স্বৈরাচার যে কিনা যার আশেপাশে সবসময় ঘুরঘুর করতো, শত শত নেতাকর্মী, শত শত প্রশাসনের লোকজন যারা তেল মারতো দিনভর, আপা আপা করে গলা বুক শুকায় ফেলতো, সেই হাসিনার পাশে এখন কেউ নাই। সেই হাসিনা তো সেই অবস্থানটা ফিরে পেতে চায়, সে তো সর্বোচ্চ চেষ্টা করবে। হাসিনার দল যে পরিমাণ টাকা নিয়ে দেশ থেকে পালাইছে, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার এত পরিমাণ টাকা পয়সা নিয়ে কিন্তু পালায় নাই। আপনার যে ফিলিপিনে যে স্বৈরাচার ছিল মার্কোস যাই বলেন, ও মাত্র $10 বিলিয়ন নিয়ে পালাইছিল। আর শেখ হাসিনার সরকার কত নিচ্ছে? ডাবল। তার এমপি মন্ত্রী সবাই ডাবল নিচ্ছে। এই টাকাগুলো তো ফেলে রাখবে না, এই টাকাগুলো ফেলে রাখবে, কারণ এটা তো ইনভেস্টের মতো। যদি একজন 100 কোটি টাকা ইনভেস্ট করে এখানে, সে ইন ফিউচার যদি ক্ষমতায় আসে, তাহলে সে 500 কোটি উঠাই নেবে, 5 গুণ করে নেবে, সুদের থেকেও লাভ বেশি। মানে সুদের ব্যবসা করলেও এত পরিমাণ প্রফিট হয় না যে পরিমাণ প্রফিট এই যারা নেতাকর্মী আছে এরা করে নিচ্ছে। এই টাকাগুলো তো ফেলে রাখবে না, তারাও তো একটা পরিকল্পনা করবেই। দেখেন কি পরিকল্পনাটা করছে, যে এলাকার যারা সহজ সরল মানুষ এদেরকে বিভিন্নভাবে টোপে ফেলে অহিংস গণ অভ্যুত্থান কি এই নামের একটা সংগঠন এদেরকে ঢাকা আনছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এই টাকার পাচার হওয়া যে টাকা, এই টাকাটা সে দেশে ফিরিয়ে আনবে। এটার জন্য আমাদের আন্দোলন করতে হবে, আমাদের শাহবাগে যাইতে হবে, এবং আমরা যারা এখানে যাব তারা প্রত্যেকেই 1 লক্ষ থেকে 1 কোটি টাকার মতো ঋণ পাবে, মানে বিনা জামানতে ঋণ পাবে, মানে 1 লক্ষ থেকে 1 কোটি। তো একজন সাধারণ জনগণ তো উপরে খেয়ে পড়ছে। সহজ সরল, মানে আমরা তো বাংলাদেশ সহজ সরল, গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সহজ সরল, তাদেরকে যেটা বোঝাবেন সেটাই বুঝবে। তাদেরকে এটা বোঝাইছে, তারা ঢাকামুখী হয়েছে, ঢাকাতে শাহবাগে চলে আসছে। দেখেন এটার কি পরিকল্পনা ছিল ওদের? এখানে লোক জড়ো করে একটা আওয়ামী লীগের লোকজনের ভিতরে ঢুকে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা। এই যে পরিকল্পনাগুলো করার সুযোগ কেন পাইতেছে বলেন? এই পরিকল্পনাগুলো করার সুযোগ পাচ্ছে কারণ ওরা প্রথম স্টেপে যেই কাজে নামছিল ওটাতে মোটামুটি সফল। যে বিএনপির সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া, এই সরকারের সাথে শিক্ষার্থীদের একটা দূরত্ব করে দেওয়া, বিএনপির সাথে সরকার একটা দূরত্ব করে দেওয়া, তিন দিকে নিয়ে চলে যাওয়া। তারপরে আমরা একটা পরিকল্পনা করব, সেই পরিকল্পনার সামনে নিয়ে আসবো। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করতে শেখ হাসিনা প্রস্তুত। কারণ শেখ হাসিনার কষ্টের টাকা না তো এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা, চুরি করে নেওয়া টাকা। শেখ হাসিনা যদি এখানে 1 বিলিয়ন বলেন, 5 বিলিয়নও ইনভেস্ট করে, লসের কিছু নাই। কারণ শেখ হাসিনা জানে যে এবার করছিলাম $19 বিলিয়ন পাচার করছি, সামনে বার আসলে $30-40 বিলিয়ন পাচার করবো। সেই পরিকল্পনা নেই তো মাঠে আছে। তো আমাদের ব্যর্থতা, আমরা আসলে আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যর্থতা। আমাদের বিপ্লবের স্পিরিটটা আমরা ধরে রাখতে পারি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো আলোচনায় আপনারা শুনলেন এবং সব কিছু খোলাসাভাবে জানতে পারলেন বা বুঝতে পারলেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তবে এটা কিন্তু অবশ্যই ঠিক, এখন দেখবেন আওয়ামী লীগের কিছু লোকেরা জয় শ্রী রাম বলে স্লোগান দেবে। তারা এখন ইস্কনের মানে হিন্দু সাজবে বলতে পারেন। একসময় তারা রিস্কাওয়ালা সাজে, একসময় আনসার বাহিনী সাজে, একসময় দেখা যায় যে তারা শ্রমিক সাজে। মানে যখন যেই আন্দোলনটা রাস্তায় বের হয়, বর্তমান আওয়ামী লীগের সুটকা সাটকা নেতাকর্মীরা যারা এখন পর্যন্ত মোকাইয়া আছে, মনে করেন যে ঝাপটি মেরে আছে, তারা তার মধ্যে ঢুকে বিভিন্ন মানে রং পাল্টায়। এক কথায় বলতে পারেন যে গিরগিটি, আওয়ামী লীগ বর্তমানে গিরগিটির রূপ কিন্তু ধারণ করছে। হ্যাঁ, যখন তখন কিন্তু তারা রং পাল্টাইতেছে। তো এখন আবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে অনেক আওয়ামী লীগ, মানে তারা ওর মধ্যে ঢুকে পড়ছে। যে ইস্কনের নেতারে যেহেতু আটক করছে ডক্টর ইউনূসের অনুমতি নিয়ে, তাহলে ডক্টর ইউনূস যখন ইস্কনের নেতা কি বলে আপনার চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করছে, ভারতের তো মনে করেন তেলে বাগুনে জ্বলে উঠছে। আর তেলে বাগুনে জ্বলে ওঠাটাই স্বাভাবিক, তাই না? এখন বুঝতেই পারতেছেন যে পরিস্থিতি কেমন ঘোলাটে তৈরি হয়েছে। এখন বাবা শুধু মানে ডক্টর ইউনূসকে দোষারোপ করতেছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কওয়ার কারণে যে আলেম আমাদেরকে জেলখানায় নিয়েছিল, কই গেছিল ওই সময় হিন্দু সমাজ? বড় বড় কথা বলতেছে। এখন ডক্টর ইউনূসকে মৌলবাদী ট্যাগ লাগাইতেছে, ডক্টর ইউনূসকে মৌলবাদী বলা হচ্ছে। তার মানে বোঝাচ্ছে যে ডক্টর ইউনূস আলেমদের সাথে, আলেমদের কথা মতো বাংলাদেশটিকে হিন্দু নিধন করার চিন্তা ভাবনা করতেছে। আসলে কি তাই? এই যে কিছুদিন আগে পূজা চলে গেল, হিন্দুদের যে বড় পূজা চলে গেল, মুসলমানরা গিয়ে পাহারা দিছে, তারপরেও নাকি তারা চিন্তা ভাবনা করে। আসলে ওদের চিন্তা ভাবনা তো ওইটা না ভাই। ওরা খুব ভালো করে জানে বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট শান্তিতে আছে, কিন্তু ক্যাসাল তো লাগানো লাগবে, তাই না? ক্যাসাল না লাগালে তো আর মনে করেন যে হয় না। সেই চিন্তা ভাবনা বিদেশের মাটিতে বসে অনেকেই করতেছে।
আশা করা যায় ইনশাল্লাহ সফলতা পাবে না। মুসলমানের সাথে আল্লাহ থাকে। ভালো থাকবেন, ভিডিওটি আর লম্বা করবো না। মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যে আপনারা নতুন হয়ে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে। আর যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।